দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি টিভি নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি ফারজানা নাহিদ। আপনারা জানেন আমরা এই টক শোতে প্রতিনিয়ত রাজনৈতিক এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা তেমন কিছু টপিক নিয়ে আলোচনা করব। স্টুডিওতে আলোচনার জন্য দুজন অতিথি আছেন। আলোচনা যাবার পূর্বে তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার বামে আছেন জনাব এম এ জলিল, সাবেক ছাত্রনেতা এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক বিশেষ সহকারী, এবং ডানে আছেন জনাব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং সেক্রেটারি কেন্দ্রীয় রাজনৈতিক লিয়াজো কমিটি এনসিপি। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে সামনে নির্বাচন, 12 তারিখে নির্বাচন হবে এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের আজকে শেষ দিন ছিল। আগামীকাল প্রতীক বরাদ্দ হবে এবং তার পরদিন থেকে আমরা জানি যে প্রচারণা শুরু হচ্ছে। প্রথমে যদি একটা জেনারেল কোয়েশ্চেন দিয়ে শুরু করি, জলিল ভাই প্রথমে আপনার থেকে শুনবো, তারপর শান্ত ভাইয়ের কাছ থেকে, যে নির্বাচনের জন্য কতটুকু উপযুক্ত পরিবেশ মনে হচ্ছে? দেখুন, নির্বাচন কমিশন থেকে তো বলছে যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য যে প্রস্তুতিগুলি দরকার তারা ইতিমধ্যে সেই প্রস্তুতিগুলি গ্রহণ করেছে। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে নির্বাচনের পরিবেশ নিয়ে তারা চিন্তিত না। আমরাও মনে করি যে গণতান্ত্রিক উত্তরণটা এখন খুব জরুরি। আমরাও মনে করি যে এক্ষেত্রে অংশীজন যে রাজনৈতিক দলগুলি আছে তারাও আন্তরিক, যদিও কেউ কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, তারপরেও আমি মনে করি যে জনগণের আকাঙ্ক্ষাটা এত প্রবল, এই যে একটা গণতন্ত্র উত্তরণের পথে এই প্রবল আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে আমার মনে হয় না যে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করা এখানে সম্ভব। তো কাজে আমি মনে করি যে আমরা সবাই আন্তরিকভাবে জনগণের যে প্রবল আকাঙ্ক্ষা যে একটা নির্বাচনের মধ্য দিয়ে দেশটা গণতন্ত্রের পথে মানে পথ চলা শুরু করুক, যে গণতন্ত্রকে ফ্যাসিস্টরা ধ্বংস করেছিল, হত্যা করেছিল এবং মানুষের গণতান্ত্রিক সকল অধিকারকে কেড়ে নিয়েছিল, সেই ফ্যাসিস্টের পতনের মধ্য দিয়ে যে নূতন যাত্রা, গণতান্ত্রিক অভিযাত্রায় সকল দায়িত্বশীল রাজনৈতিক দল দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এটাই জাতির প্রত্যাশা। জাতির সঙ্গে সঙ্গে আমারও একই প্রত্যাশা। শান্ত ভাই, যদি একই প্রশ্ন রাখি আপনার কাছে। আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং দর্শক শ্রোতা যারা দেখছেন এবং সহ আলোচককেও ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, আপনি যেই প্রেক্ষাপটটা বর্ণনা করে আলাপটা শুরু করলেন সেটা হচ্ছে আজকে প্রত্যাহার করার সর্বশেষ দিন ছিল এবং আগামীকালকে প্রতীক বরাদ্দ হবে, জোট ভোটের মধ্য দিয়ে নানা আলাপ আলোচনা রাজনৈতিক মাঠে ছিল। সে জায়গা থেকে আমরা দেখেছি যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের বহুদলীয় রাজনীতি দরকার। যেই রাজনীতিটার প্রবর্তন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি এবং শহীদ জিয়াউর রহমান, তিনি এটা প্রবর্তন করেছিলেন। বহু দলগুলোকে তিনি অনুমোদন দিয়েছিলেন এবং বহু দল যেন বাংলাদেশের রাজনীতিতে তার সক্রিয়তা বজায় রেখে বিকশিত হতে পারে সেই চেষ্টাটি করেছেন। কিন্তু আমরা বর্তমান বিএনপির মধ্যে দেখছি যে আসলে তারা বহু দলকে নিজেদের জোটসঙ্গী করে ধ্বংস করার একটা রাজনীতি বর্তমান বিএনপি করছে, যেটা জিয়াউর রহমানের বিএনপির আদর্শিক যে বিএনপি সেখান থেকে সরে এসে আমি কিভাবে ব্যাখ্যা করছি। প্রথম, তারা কিভাবে ধ্বংস করছে, প্রথম একটা নাটক করলো তারা, যে বিভিন্ন ছোট ছোট দলগুলো, ছোট ছোট আদর্শ, একজন দুইজন ব্যক্তি, তাদের একটা আদর্শিক জায়গা এবং কিছু জনসমর্থনে দলগুলো বেড়ে উঠছিল। বিএনপি তাদের জোটের নামে সেই দলগুলোকে বিলুপ্ত করে একে একে নিজেদের ধানের শীষে প্রতীক দেয়ার লোভ দেখিয়ে দলগুলোকে বিলুপ্ত করলো। এটা হচ্ছে প্রথম বহুদলীয় গণতন্ত্র একটা পথে বাধা। এবং যেটা আমরা একবারে খুবই ন্যাক্কারজনকভাবে দেখেছি যে বিএনপির একজন শীর্ষ নেতা পাশে একটা দলের চেয়ারম্যানকে বলছেন যে বলেন বিলুপ্ত করে যোগ দিলাম। তো এই যে বহুদলকে ধ্বংস করার একটা রাজনীতি আমরা এই নির্বাচনের মধ্যে দেখছি। দ্বিতীয়ভাবে কিভাবে এই বহুদলকে এবং দলগুলোকে ধ্বংস করছেন, এবং যেটা একই সাথে জোটের যে শরিক সেই রাজনৈতিক ব্যক্তি নেতাদের সাথে এক ধরনের প্রতারণা এবং কমিটমেন্ট ব্রেক। সেটা কিরকম দেখবেন যে এখন পর্যন্ত 6টা পর্যন্ত আজকে লাস্ট ডেট ছিল প্রত্যাহার করার, এখন পর্যন্ত সম্ভবত একজন বিএনপির বিদ্রোহী প্রার্থীও তিনি প্রত্যাহার করেননি। তো এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। একটা রাজনৈতিক দলের কিছু বিচ্ছিন্ন
আনকন্ট্রোলনেস থাকতে পারে, যে তার 100 বিদ্রোহী দাঁড়িয়েছে, 10 জন বিদ্রোহী দাঁড়িয়েছে, সেখানে 2 জন তার কথা শুনছেন না। কিন্তু 10 জন বিদ্রোহীর মধ্যে শতভাগ বিদ্রোহী যদি দলের কথা না শোনেন, এবং আপনি পটুয়াখালীতে দেখবেন যে ওই হাসান মামুন ভদ্রলোক তিনি বলছেন যে আমি যদি পাশ করে যেতে পারি তাহলে আমি তো এই মাটি মানুষের বিএনপি, আমাকেই আবার দল সাদরে গ্রহণ করবে। তার মানে দলের ভিতর থেকে এই ধরনের একটা সিগন্যাল আছে যে আমরা জোটের স্বার্থে কিংবা এই ধরনের দল ধ্বংস করার জন্য আমরা একজনকে হয়তো জোটের জন্য আমরা ধানের শীষ আপনাকে দিতে পারলাম না, আপনি ওনাকে আমার বিএনপির শক্তি নিয়ে মানি মাসেল ব্যবহার করে আপনি ওনাকে হারান, আপনি জিতে আসেন, আমি আবার বিএনপির আপনাকে সভাপতি করব এবং কেন্দ্রীয় কমিটিতে আমি নিয়ে নেব। তো এইটা যে প্রতারণা, এটা হয় কি হয় ছোট ছোট রাজনৈতিক দল, যেমন আমি নাম ধরেই বলি নুরুল হক নূর বাংলাদেশের রাজনীতিতে গত 18 সাল থেকে রাস্তায় মার খেয়ে খেয়ে একটা রাজনীতিবিদ হয়ে ওঠা একজন রাজনীতি। তার রাজনৈতিক পথ চলার ক্ষেত্রে যদি এবার পাশ নাও করতো, কিন্তু দেখেন তিনি তার নিজ দল থেকে বহিষ্কৃত হয়েছেন এবং তার একজন দলের সেক্রেটারি তিনি আবার দল থেকে পদত্যাগ করে ধানের শীষে গিয়েছেন। এইভাবে এরকম একটা সম্ভাবনাময় তরুণদের দল বিএনপি খুব কৌশলে, এবং নুরুল হক নূরকেও সেখানে তারা পাশ করতে দেবেন না এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন। তো আমরা মনে হয় যে এই জোট এবং ভোটের রাজনীতিতে বিএনপি জিয়াউর রহমানের যে বহুদলীয় রাজনীতি সেটাকে থেকে সরে এসে একক রাজনীতি করার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে এই দলগুলোর সাথে এক ধরনের প্রতারণা করছে, যেটা বাংলাদেশের আগামীর গণতন্ত্রের জন্য। এখন হয়তো আপনি মনে করতে পারেন যে গণসংহতি, গণ অধিকার এগুলো তাহলে বাংলাদেশ রাজনীতি অত আলোচিত দল না কিংবা অত শক্তি নাই, কিন্তু এই দলগুলো যে আগামীর রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাগুলো বিএনপির সাথে জোট করে প্রত্যেকটা বিএনপি শরিক রাজনৈতিক দলের রাজনীতি একেবারে ধ্বংস হয়ে গেল। যেমন ববি হাজদাজের কথা দেখেন, আন্দালি পার্থ, সবাই ধানের শীষে ইলেকশন করছেন নিজেদের দল থেকে পদত্যাগ করে বিলুপ্ত করে। এই খেলাটা আসলে বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত। জলি ভাই, যদি এটার পরিপ্রেক্ষিতে আপনার থেকে উত্তরটা চাই বা ব্যাখ্যা চাই। উনি তো এনসিপি কে প্রতিনিধিত্ব করতেছেন, তাই না? তো ওনারা তো জামাতের সঙ্গে বোধহয় জোট করেছেন, নির্বাচনী জোট। তো এখন বিএনপি কিভাবে নির্বাচনটা করবে বা কি কৌশলে করবে, এটা নির্ধারণ করার দায়িত্ব যদি ওনারা নিয়ে ফেলেন, তাহলে তো আমাদের জন্য খুব কষ্টকর এবং ভয়ঙ্কর ব্যাপার। এটা হাসিনা করত, কি মানে হাসিনার অনেক মন্ত্রী বিএনপির উপদেষ্টার মতো পরামর্শ দিত যে বিএনপির এই করা উচিত, ওই করা উচিত, এইভাবে আন্দোলন করা উচিত না, ওইভাবে করা উচিত না। তো আজকে উনার কথা, উনি যেভাবে কথাটা বললেন, আমাদেরকে যেভাবে ব্লেম করলেন, তো আমার মনে হচ্ছে যে সেই সুরের এই একটা প্রতিধ্বনি। উনি হয়তো বলছেন আচ্ছা, এখন আমি জবাব দেই যে সকল দলেরই নিজস্ব একটা স্বকীয়তা আছে। আমি সাপোজ উনি কথা বললেন যে দল বিলুপ্ত করে ধানের শীষ নিয়েছে, এটা এই সিদ্ধান্ত তো কেউ নিতেই পারে, এটা একটা ইন্ডিভিজুয়াল ডিসিশন, আপনি সেটা বলছেন। অবশ্যই যে একটা দল করছে, দল এতদিন ধরে দল চালাইছে, সে সময়ের প্রেক্ষিতে যদি মনে করে যে আমার দলটা থাকার দরকার নাই, বিএনপি যে রাজনীতিটা করতেছে এই রাজনীতিটার সাথে আমার কোনো পার্থক্য নাই, বা আমার ভিন্নভাবে পথ চলার কোনো মানে দরকার নেই, তো সেখানে বিলুপ্ত করে তো আসতেই পারে, বিএনপিতে আসতে পারে। এনসিপি তো যদি কেউ কোনো দল এখন বিলুপ্ত করে এনসিপিতে যায়, বা এনসিপি যদি এখন নিজেদের বিলুপ্ত ঘোষণা করে জামাতে যায়, এখানে তো আমাদের বলার কিছু নেই, এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। না, এনসিপি থেকেও তো সরে এসেছেন অনেকেই গেছে। কিন্তু আরেকটা যেটা উনি বলছেন বিদ্রোহী প্রার্থীদের প্রত্যাহারের বিষয়টি, বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে তো দলের পক্ষ থেকে বলা হয়েছে যে দলের সিদ্ধান্তকে সবাইকে মেনে নিতে হবে, এবং বিএনপির একজন কর্মী হিসাবে আমি মনে করি যে আমরা একটা দলের প্রতি অনুগত, আমরা একটি পতাকার প্রতি অনুগত, এবং দলীয় সিদ্ধান্তকে আমরা সবসময় আফোর্ড করব, এটাই একজন দলের স্বেচ্ছা কর্মীর মানে নীতি হওয়া উচিত, বা এটাকেই অনুসরণ করা উচিত। এর বাইরে যারা ভিন্ন পথে যাবেন বা গেছেন, দল হয়তো তাদের সংশোধনের আজকে পর্যন্ত সুযোগ দিয়েছে, যদি দলীয় সিদ্ধান্ত অমান্য করেও কেউ থেকে থাকে, দলের নিজস্ব মানে শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, সেই ব্যবস্থাটা অবশ্যই দল নেবে, এবং ইতিমধ্যে অনেকের বিরুদ্ধে নিয়েছে, আপনারা জানেন, সেই সিদ্ধান্তটা দল নিবে। কিন্তু ওই যে উনার অভিযোগটা যে এদেরকে দলে করে কি বলে আপনার মানে নির্দেশ দিয়ে এদেরকে রেখে দেওয়া হয়েছে,
এই অভিযোগটা সঠিক না, এবং এটা আপনারা আজকের পর থেকেই দেখতে পাবেন যে দল শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের জন্য যারা শৃঙ্খলা বিরোধী কার্যক্রম করবে জি। দলীয় শৃঙ্খলা অনুযায়ী তাদের ভাই, বিরুদ্ধে। এরকম হয়েছে কি না আগে যে বিদ্রোহী থেকে পাশ করার পরে দল ফেরত নিয়েছে, এরকম হিস্ট্রি কি বাংলাদেশের রাজনীতিতে আছে না নাই? এটা অনেকেরই আছে, অনেকেরই আছে। তাহলে সেটা আমরা অবশ্য এখন পর্যন্ত ওরকম স্বতন্ত্র news পাইনি, স্বতন্ত্র হয়তো এখন জি। স্বতন্ত্র স্বতন্ত্র নির্বাচন করেছে, যেমন 91 সালে উনি দলের ছিলেন না, স্বতন্ত্র নির্বাচন করেছিলেন মেজর হাফিজ। উনি স্বতন্ত্র নির্বাচন করে জেতার পরে উনি আবেদন করেছেন বিএনপিতে যোগদান করেছেন। তো এটা তো যার যার সিদ্ধান্তের ব্যাপার। আর যে মানুষটি সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে আসবে তার তো স্বাধীন স্বকীয় সিদ্ধান্ত নেওয়ার সকল ক্ষমতা অধিকার তার রয়েছে। এইখানে এটা মনে করার কোনো কারণ নেই যে তাকে ঘাড় ধরে অথবা জোর করে তাকে করা হলো, এটা মনে করার কোনো কারণ নেই। এবং এই মনে করাটা জি। এটা সঠিক হবে না, এটা অনুমান ভিত্তিক মনে করা আর কি। এত অনুমানের মধ্যে আমরা না যাই, গণতান্ত্রিক উত্তরণের পথে এখন নির্বাচনটা যাতে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয় সেই পথেই যদি আমরা হাঁটি তাহলে বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রার যে পথ চলা, জি। এই পথ চলায় এগিয়ে যেতে সক্ষম হবে। এবং এই আমরা যখন পরিবেশের কথা বলি, যে নির্বাচনের পরিবেশ যেটা দিয়ে আমরা শুরু করলাম, এখানে তো আসলে রাজনৈতিক ঐক্যেরও ভীষণ দরকার। আমরা যদি গণতন্ত্রের পথেই হাঁটার কথা বলি, সেটাই যদি জনগণের আকাঙ্ক্ষা হয়ে থাকে, তাহলে এই ঐক্যটাকে আপনার মনে হয় যে এখন একটা রাইট পাথে আছে, বা নির্বাচনে আর কিছুদিন বাকি? না, দেখেন, আমি মনে করি যে আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে রাজনৈতিক দলগুলা যখনই জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখোমুখি দাঁড়িয়েছে, বিশেষ করে 5ই আগস্টের পরে, তখন কিন্তু সকল রাজনৈতিক দল তাদের সুদৃঢ় ঐক্যের পরিচয় দিয়েছে। জি। এখন নির্বাচনের মধ্য দিয়ে এটা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা, জি। এইখানে সেই ঐক্যটা আশা করা যাবে না, আশা করা সঠিকও হবে না, বাস্তবসম্মত হবে। আপনি যেটা বলছিলেন যে এক একটা দলের এক একটা স্টাইল থাকে, এখন এই ক্ষেত্রে আমার যেটা আবেদন থাকবে জি। যে জামাতে ইসলামী তার নিজস্ব রাজনীতি আছে, তার রাজনীতি দর্শন আছে, জি। জনগণের কাছে তার কর্মসূচি নিয়ে সে যাবে 12 ফেব্রুয়ারি নির্বাচনে। বিএনপির নিজস্ব কর্মসূচি আছে, বিএনপি তো অনেক আগেই আপনার সংস্কার 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছে। জি। আরও যে বিএনপি কিভাবে রাষ্ট্র চালাবে না চালাবে এই কর্মসূচি নিয়ে বিএনপি জনগণের কাছে যাবে। অন্যান্য দলগুলি সবারই এরকম নিজস্ব কর্মসূচি আছে, জনগণের কাছে যাবে। জনগণ যাকে ম্যান্ডেট দিবে সেই তো দেশ পরিচালনার দায়িত্ব পাবে। তো সেখানে বিএনপি আশা করতেই পারে যে জনগণের ম্যান্ডেট নিয়ে আমি দেশ পরিচালনা করব। জামাতে ইসলামী আশা করতেই পারে জি। যে জনগণের ম্যান্ডেট নিয়ে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে জনগণের ম্যান্ডেট, এবং এই ম্যান্ডেটটা পাওয়ার জন্য কোন কর্মসূচিকে জনগণ গ্রহণ করবে। একটা উদার রাজনৈতিক গণতান্ত্রিক মানে বাংলাদেশ বিনির্মাণের জি। কর্মসূচিকে গ্রহণ করবে, নাকি অন্য কোনো মানে পন্থাকে গ্রহণ করবে, সেটা 12ই জানুয়ারির ভোটের মধ্য দিয়ে জনগণই নির্ধারণ করে দিবে। গণতন্ত্রের মূল কথাই তো হচ্ছে যে জনগণই নির্ধারণ করে দিবে। সেটাই। শান্ত ভাই, আপনি বিদ্রোহী প্রার্থীদের কথা বলছিলেন যে বিএনপি থেকে প্রত্যাহার করেনি, কিন্তু আমরা যদি একটু দেখি যে বিএনপি প্রার্থীরা যারা বিদ্রোহী প্রার্থী তারা কিন্তু খুব সক্রিয়ভাবে মাঠে আছেন, তাহলে কি এটা একটা কারণ হতে পারে যে তাদের প্রত্যাহার করার প্রয়োজন নেই, বা এই প্রত্যাহারের কারণ? না, আমি এই প্রশ্নটাকে বেশি লম্বা করব না, আর অনেকগুলো আলাপ আছে। সেটা হচ্ছে যে আমি এই বিদ্রোহী প্রার্থীরা প্রত্যাহার করবে কি করবে না এটা কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে বিএনপির যেই জোট সঙ্গী, মানে সেটা বিএনপি হোক, জামাত হোক, যেই হোক, বা এনসিপি হোক, তার জোট সঙ্গীদের প্রতি কমিটমেন্টের ইস্যু এটা। এটা এরকম না যে আমি বলছি তাকে জোর করে নির্বাচন করা, জোর করে নির্বাচন করছে না। একজন আপনার কাছে এই অভিযোগ করছে যে বিএনপি তাদের প্রতি কমিটমেন্ট আমরা ফেল করছে? এই ইস্যুটাই বলছি যে এটা হচ্ছে যে কোনো অভিযোগ করে নাই। যদি এমন হয় যে আপনি বাংলাদেশের সবগুলো দল ধ্বংস করে দিচ্ছেন, এটা একজন সাধারণ নাগরিক হিসেবে রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমরা বলবো না। এই দলগুলোকে ধ্বংস করা হয়েছে, এটা কি তারা আপনার কাছে অভিযোগ করছে? এটা তো অভিযোগ জ্ঞান বুদ্ধি থাকলে না, অভিযোগ যদি করে থাকে, আমি বলছি এখন নুরুল হক নূরের কথা
আপনার মুখ থেকে তো আমি না শুনতে আমি চাই নুরুল হক নুরুল আমার মুখ থেকে না, আমি তো মাহমুদুর রহমান মান্নার কথা আপনার মুখ থেকে আমি শুনতে আমি চাই বলছি না। ভাই অভিযোগটা কোথায় করছেন এরা তো বলছি তো আমাদের জোট সঙ্গী, আমি তাই না? আমি না বলতে দিলে আপনি বুঝবেন কিভাবে অভিযোগ করছে কিনা। গণ অধিকার পরিষদের প্যাডে প্রেস রিলিজ দিয়ে এই নুরুল হক নূর এবং রাশেদের যে সিদ্ধান্তের বিষয়ে গণ অধিকার পরিষদ নিজেরা এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে এবং এই বিষয়ে তারা উদ্বেগ জানিয়েছে। এটা তো আমার কথা না, আর মানে আন্দাজে বললে তো হবে না। বিষয়টা হচ্ছে আমি যেটা বলছি যে এই রাজনীতিটা আমাদের হচ্ছে যে বিদ্রোহী প্রার্থীদের সে দাঁড়াক তার মতো করে, কিন্তু বিএনপি যদি এবার সেটাকে ফ্যাসিলিটেট করে, আশা থাকে যে আবার সে বিএনপিতে ফেরত আসতে পারবে, তখন তো তার ওখানে বিএনপির সাপোর্ট নিয়ে সে পাশ করতে পারবে না যে জোট সঙ্গীরা। আমি ওই আলাপে আর যাবো না। বিষয়টা হচ্ছে আপনি যে আর একটা আলাপ দিলেন, সেটা হলো যে নির্বাচনটা সুষ্ঠু হওয়ার জন্য তো একটা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিরা দরকার। দেখেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য রাজনৈতিক ঐক্যের থেকেও সবচেয়ে বেশি যে বিষয়টা প্রয়োজন সেটি হচ্ছে নির্বাচন কমিশনের এক ধরনের নিরপেক্ষতা প্রয়োজন এবং আইন অনুযায়ী তার অ্যাক্ট করা দরকার। একটা ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে বিরাজ করছে বর্তমানে, সেটা হচ্ছে বিএনপির প্রার্থীদের আমরা যতটুকু ঘেটে জেনেছি, আমরা তো রাষ্ট্রের মানে না ইন্টেলিজেন্স না যে আমরা সব জানবো, তাতে বিএনপির 6-7 জন প্রার্থীর 5,000 কোটি টাকার ঋণ খেলাপি আছে এখন পর্যন্ত। এবং সেই 5,000 কোটি টাকা কিন্তু ঋণ খেলাপি আমরা খুব ভদ্রলোকের হয় কি, ওই যে বড় লোকরা চুরি করলে সেটা হয় সিস্টেম, আর হচ্ছে গরিবরা হচ্ছে চুরি করলে সেটা হয় চোর। ডেটাগুলো কোথায় এসেছে? এটা কি যেগুলো সবগুলো মূলধারা মিডিয়াতে আসছে একবার। এবং ইয়াতে আপনি এখন যদি ইয়াতে ঢোকেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইট ঢোকেন, প্রত্যেক প্রার্থী এবং তাদের নামে মামলাও চলছে, প্রত্যেকের নামে মামলা চলছে, নির্বাচন কমিশনের বক্তব্য আছে। বিষয়টা হচ্ছে এই যে রাষ্ট্রের টাকা 5,000 কোটি টাকা তো 1-2 টাকা না, এই টাকা যারা চুরি করেছে তাদেরকে বাংলাদেশের আইনে, নির্বাচনী আইনে স্পষ্ট বলা আছে ঋণখেলাপিরা ইলেকশন করতে পারবে না। নির্বাচন কমিশন বলছে আমরা খুব মন খারাপ করে নির্বাচন আপনার মনোনয়নটা বৈধ করলাম। নির্বাচন কমিশনের তো মন খারাপ এবং ভালো করার সুযোগ নাই। সে আইন অনুযায়ী যেটা আছে সে অনুযায়ী সে প্রার্থিতা বাতিল করবে কিংবা প্রার্থিতা বৈধ রাখবে। তা আমরা দেখছি যে এই ধরনের ঋণখেলাপির এবং সবচেয়ে আরও যে ভয়ঙ্কর বিষয়টা, বিএনপি এই ধরনের ঋণখেলাপিদের তারা আশ্রয় দিচ্ছে, মনোনয়ন দিচ্ছে এবং হাজার হাজার কোটি টাকা যারা ঋণখেলাপি করছে তারা আসলে রাষ্ট্রের কি ভালো করবে এটা তো আমরা জানি। দ্বিতীয় জায়গা হচ্ছে যে দেখবেন যে আমরা জানি যে গণঅভ্যুত্থানের আগে একজন ব্যক্তির একটা এই যে ছাগল কাহিনী যে ঘটছিল, এক ট্যাক্স কর্মকর্তার, তার একটা ঋণখেলাপি নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, ভিডিও হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু বাংলাদেশের যারা অর্থনীতি নিয়ে কনসার্ন, যারা একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে চায়, তারা ঋণখেলাপির বিষয়ে একবারে মুখে কস্টিপ লাগায় রাখছে, জিপার লাগায় রাখছে। কেন? তারা কোনো ধরনের কোনো বাক্যই বলছে না। যদি এটাকে সমর্থন করে বিএনপি তাহলে বলুক যে হ্যাঁ আমরা এই ঋণখেলাপিদেরকে ওন করি, কিন্তু ওন করছে না। এই আদালতের মাধ্যমে এবং আজকে আরও যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটছে সেটা হচ্ছে আদালত পাড়ায় এই একটা ঋণখেলাপির একটা রায় দেওয়ার কথা ছিল, সেখানে বাস ভরে লোক নিয়ে এসে এই রায়টাকে আদালত বলছে যে নিরাপত্তাজনিত শঙ্কা থাকার কারণে আমরা রায়টা দিতে পারলাম না। তো আমরা তো মনে করছি যে নিরাপত্তাজনিত শঙ্কা থাকার কারণে যদি আদালত একটা সিঙ্গেল কেসে রায় না দিতে পারে, তাহলে যখন এই ধরনের বিভিন্ন কেন্দ্রের সামনে বাস ভরে ভরে সন্ত্রাসীদেরকে যদি একত্রিত করে কোনো দল, কোনো গোষ্ঠী, তখন কিভাবে ওখানে নিরাপত্তা সংকটজনিত কারণে ফলাফল ঘোষণা করবে? তো বাংলাদেশের এটা একটা নজিরবিহীন ঘটনা যে গণতন্ত্রের জন্য। এটা হয়তো আমরা আওয়ামী লীগের সময় দেখতে পারি যে ফাঁকফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখছি যে অহরহ হাজার হাজার কোটি টাকা যারা আমাদের টাকা চুরি করেছে, আমি ঋণখেলাপি বলছি না, আমরা চোর বলতে চাই, বাংলাদেশের জনগণের টাকা যারা চুরি করেছে সেই চোরদেরকে বাংলাদেশের ক্ষমতায় আনার জন্য। এবং ইন্টারেস্টিং, ঋণখেলাপির সাথে আরেকটাই ঘটনা আছে, সে ঋণখেলাপি করে টাকা হাজার হাজার কোটি টাকা লুট করে আবার সে রাখার জন্য সে আরেকটা দেশে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করে। সেই দ্বৈত নাগরিকত্বের ব্যাপারেও স্পষ্ট বলা আছে সংবিধানে যে এবং নির্বাচনী যে আইন, সেখানে বলা আছে যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো রাষ্ট্রের কাছে সে আনুগত্য প্রকাশ করে কিংবা তার নাগরিকত্ব গ্রহণ করে, সেটা ত্যাগ করার আগ পর্যন্ত তিনি বাংলাদেশে ইলেকশন করতে পারবেন না। সেখানে আমরা নির্বাচন কমিশনের দেখছি এক ধরনের হটকারী সিদ্ধান্ত। ত্যাগ করা বলতে স্পষ্ট বোঝায় যে সেখান থেকে তার নাগরিকত্ব বাতিল হতে হবে, প্রত্যাহার করতে হবে। কিন্তু আমরা দেখছি কেউ এফিডেভিট করে বলছে, আবার একজন বলছে যে আচ্ছা আপনি ঋণটার টাকাটা দিয়ে দিয়েন, আপনার নাগরিকত্বটা ফিরিয়ে নিয়েন, এই শর্তে আপনাকে দিলাম। মানে ওইখানে এক ধরনের ড্রামা চলছে এবং এক ধরনের মন গড়া কথা বলছে যেটা পুরোপুরি আইন বহির্ভূত। তো এই ধরনের আপনি যদি বলেন শান্ত ভাই, যদি একটু ইন্টারাপ্ট করে, যে নির্বাচন কমিশন একটা নিউট্রাল জায়গায় নাই, কিন্তু আজকে কিন্তু আমরা বিএনপি যে মির্জা ফখরুল ওনার কথাও শুনেছি, উনিও কিন্তু একই কথাই বলছেন যে আসলে নির্বাচনের ক্ষেত্রে তাহলে তো ওনাদের এটাকে সাপোর্ট করার কথা ছিল। ওনারাও কিন্তু বলছেন যে এখানে একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করছে, উনিও কিন্তু এটা বলেছেন। এই জন্য তো কথা দুটো পার্থক্য কোথায়, আমি যেমন নাম্বার দিয়ে বললাম, যেমন চট্টগ্রামের একজন প্রার্থী
আসলাম সাহেব ওনার 1700 কোটি টাকা ঋণ খেলাপি। আমি কিন্তু আপনাকে নাম্বার দিয়ে আসন ধরে নাম ধরে বলছি 1700 কোটি টাকা ঋণ খেলাপি না ঋণ? 1700 কোটি টাকা ঋণ খেলাপি। হ্যাঁ? 1700 কোটি টাকা ঋণ খেলাপি। ঋণ খেলাপি এক জিনিস আর ঋণ আমি আরেক জানি জিনিস। ঋণ হচ্ছে যদি আবার চেষ্টা করে ঋণটা যদি চালু থাকে তাহলে সেটা ঋণ, আর যদি ডিফল্ট হয় তাহলে সেটা ঋণ খেলাপি। যেমন কুমিল্লাতে কিন্তু কুমিল্লা 4-এ একজনের ঋণ খেলাপি বাতিল হয়েছিল, যার আজকে রায় ছিল, আদালত এই রায়টা দিতে দেয় না বিএনপি, এখানে মব তৈরি করেছে বাস ভরে ভরে লোক এনে। তো এই যে দেখেন আমি কিন্তু ডাটা ধরে বললাম যে এখানে অনিরপেক্ষতাটা কোথায়, এবং দেখবেন যে ছাত্রদল ওখানে দীর্ঘদিন যাবত এই যখন ওই রায়টা হওয়ার কথা, যেদিন শুনানি হওয়ার কথা সেদিন ওখানে ছাত্রদল ওখানে মব করেছে, এবং রায় দেওয়ার আগে সারাক্ষণ শুনানির পরে রায় দেওয়ার আগে আগে বিএনপির সাথে তারা বৈঠক করেছে নির্বাচন কমিশন। এরকম বিএনপি যদি কোনো ধরনের কোনো অভিযোগ করে তাহলে আমার অভিযোগটা তো খণ্ডন হচ্ছে না, আরও যুক্ত হচ্ছে। এবং বিএনপি অভিযোগ করার ক্ষেত্রে মির্জা ফখরুল সাহেবের উচিত তিনি স্পষ্ট করে এরকম নাম্বার ধরে ডেটা ধরে কথা বলা, যে কোথায় নির্বাচন কমিশন ইঞ্জিনিয়ারিং এর দেখছে। যেমন আমাদের ব্যালটের পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একটা অভিযোগ আসছে, আমরা যেটা মনে করছি যে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে তারা যেই প্রক্রিয়াটা ফলো করছে তাদের এটা ব্যাখ্যা করা উচিত, আমরা এগ্রি করি। তো যে জায়গায় আমাদের সামগ্রিক প্রবলেম আছে সেটাও আমরা এগ্রি করি, কিন্তু এই পাল্টা অভিযোগ দিয়ে নিজেদের ঘাড়ে যে অভিযোগ, কেন বাংলাদেশে কি জনপ্রতিনিধির অভাব পড়েছে, ত্যাগী বিএনপি নেতাদের কি অভাব পড়েছে যে আমাদের চোরদেরকে আমাদের মনোনয়ন দিতে হবে, চোরদেরকে ইলেকশন করতে দিতে হবে? যারা একজন বিএনপি নেতাদেরকে দেখেছেন যিনি মনোনয়ন বাতিল হয়েছে, তিনি বলছেন সপরিবারে তিনি এখন তার ওই দেশে দ্বিতীয় দেশে চলে যাবেন। এইরকম নেতা যিনি নির্বাচন করতে পারবেন না তিনি সপরিবারে দেশের বাইরে চলে যাবেন। এই ধরনের যার সমস্ত কিছু দেশের বাইরে, ছেলে মেয়ে লেখাপড়া করে দেশের বাইরে, বউ বাচ্চা সবার দ্বৈত নাগরিকত্ব আছে, এই ধরনের মানুষদেরকে আমরা কেন নির্বাচন করার সুযোগ দেব, যেটা আবার একই সাথে আইনি বহির্ভূত? এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাই। এখানে কাদা সরাসরি কোনো দরকার নাই। ভাই যদি বলে যে হ্যাঁ আমরা অন করি, বিদেশি নাগরিকদেরকে আমরা দিব বাংলাদেশ আমাদের দল থেকে, তাহলে এটা ভিন্ন হিসাব। তার মানে আইন পরিবর্তন করার জন্য তাদের একটা আন্দোলন করা উচিত বা প্রস্তাব দেওয়া উচিত। কিন্তু আইন থাকবে একটা, সবার জন্য একরকম বিষয়। সেখানে এই ধরনের যারা টাকা পাচার করে দেশের বাইরে পালায়ে যাবে এবং সেখানে পাসপোর্ট রাখবে, এইটা আসলে বাংলাদেশের রাজনীতিতে খুবই হতাশার একটা জায়গা। জলিল ভাই যে কথাটা বলছিলেন, শান্ত ভাই আপনি যদি এটার পরিপ্রেক্ষিতে কোনো রিপ্লাই বিরতির করতে আগে চান। শুনতেছিলাম শান্ত কথা বলছিল বড় অশান্ত মানুষের মতো। তো না, এই বয়সে তো একটু আমাদেরও এই বয়স ছিল, এই বয়সে একটু স্বাভাবিকভাবে তারা একটু অশান্ত। উনি ঋণ খেলাপির বিষয়টা এনেছিলেন এখানে। উনি দুটো বিষয় বলেছেন। জি, একটা হচ্ছে ঋণ খেলাপি ওদের মানে তাদের নির্বাচন কমিশন তাদের রেখে দিয়েছে। আমার জানা মতে আমি নির্বাচনে সুস্পষ্ট আইন আছে, দ্বৈত নাগরিক যারা এবং ঋণ খেলাপি যারা তারা প্রার্থী হতে পারবেন না। ওনাদের এই ব্যাপারে যদি কোনো স্পেসিফিক থাকে, ওনারা নির্বাচন কমিশনে যেতে পারেন, কোর্টে যেতে পারেন, এবং এটা কোনো সুযোগ নাই। খেলাপি হওয়ার পরে এটা কোনো সুযোগ নাই, বা দ্বৈত নাগরিক হওয়ার পরে এটা কোনো সুযোগ নাই। ওনারা তথ্য প্রমাণ নিয়ে যাওয়ার সুযোগ আছে, কারণ দেশে এখন আইন এক্সিস্ট করতেছে। কিন্তু আদালতে রায় দিতে দেন না আপনারা, লোক ভরে আদালতে রায়। এগুলো তো হচ্ছে মানে ফেক কথা। আপনার মতো দায়িত্বশীল লোকের কাছে আশা করি না। আদালত রায় দিতে পারতেছে না এখন, সব ব্যাপারে তো আদালত রায় দিচ্ছে। আজকের নিউজ দেখেন না ভাই আপনি? হ্যাঁ, এই যে কুমিল্লা 4-এর প্রার্থী যে আদালতে রায় দিতে পারেন, এটা তো পুরো আজকে সবগুলো মানে মূলধারা মিডিয়া। আদালত ব্যবস্থা নিতে পারে না কেন? আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে পারে না কেন? এটা তো প্রশাসনের ব্যাপার। সেই ঋণখেলাপি ব্যক্তির বিষয়ে আপনাদের অবস্থান কি? হ্যাঁ, কুমিল্লা 4-এর যে ঋণখেলাপি, তারটা মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন এবং হচ্ছে তার স্থানীয় রিটার্নিং অফিসার বাতিল করেছে। তারপরে সেখানে নির্বাচন কমিশনে এসে সেটাকে শুনানির পরে সেটাকে প্রথম দিন সেটা কোনো রায় দেয় নাই, পরের দিন সেটা কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া বৈধ করেছে। তার প্রেক্ষিতে আদালতে আবার রিট হয়েছে, সেখানে বাস ভরে যে লোক আনছে, প্রার্থীর ছেলে নিজে লাইভ করে পুরো প্রোগ্রামটা করেছে। এই পুরো নিউজটাকে আপনি জানেন? বা এই যে ব্যক্তি ঋণখেলাপি সক্রিয় তার 2 জায়গায় প্রার্থী বাতিল হয়েছে। প্রচলিত আইন অনুযায়ী সবকিছুর ব্যবস্থা নেওয়া হোক, নিলে সেটাকে বিএনপি স্বাগত জানাবে। বিএনপি সবসময় আইনের শাসনে বিশ্বাস করে। বিএনপি সবসময় একটা মানে সুষ্ঠু গণতান্ত্রিক ধারার রাজনীতি বিশ্বাস করে। তো এই ব্যাপারে আমার মনে হয় না যে এতই। আর একটা জিনিস শান্ত সাহেব, এইভাবে তো বলা ঠিক না যে বিএনপির এখন নমিনেশন কাকে দেওয়া হবে না হবে, এটাও যদি আপনারা নির্ধারণ করে দিতে আসেন। আপনারা কি এই চোরদেরকে নমিনেশন দিবেন? এটা বলেন। আপনি তো চোর আপনি কি প্রমাণ করতে পারবেন? চোর শোনেন, শিক্ষিত মানুষ আপনি, ভাষাগত উপস্থাপন। আমি খুব কনসাসলি বলছি, বাংলাদেশের টাকা এটা। টক শোতে যখন আপনি আসছেন, আপনার কথা জাতি শুনতেছে, অনেকে শুনতেছে।
আপনি একজনকে হুট করে চোর বলতে পারেন না। মানে তথ্য যদি আপনি মনে করেন যদি আপনি মনে করেন যে আমি চোর, আমার বিরুদ্ধে গিয়ে মামলা করেন। কারণ একজন নাগরিক হিসাবে উই ডিড ইট একজন নাগরিক হিসাবে, সন্তোষ সাহেব শুনেন, একজন নাগরিক হিসাবে আপনার অধিকার আছে যে আপনার দেশে একজন চোর এবং ডাকাত আইনকে ফাঁকি দিয়ে যাতে অবাধে ঘুরে বেড়াতে না পারে, এক্স্যাক্টলি, এবং ইলেকশন করতে না পারে। কিন্তু আপনি এটা প্রমাণ করার আগে আপনি চোর বলবেন। আমি তো প্রমাণ করেই বলতেছি ভাই, এটা তো পুরো জানে, আরে ভাই, জাতি জাতি জানে। আপনার কথার প্রেক্ষিতে কি প্রমাণ হয়ে যাবে নাকি? না, না, আপনি মুখ দিয়ে যেটা উচ্চারণ করবেন এটাই কি বেদবাক্য করে? ঋণ এটা তো লুকানো কিছু না, এটা তো লুকানো কিছু না, এটা তো ভাই ঋণটা তো প্রকাশ্য। জি, এটা তো ব্যাংক জানে, আপনি জানেন, আমি জানি, আপনি। না, আমার মনে হয় এখানে প্রত্যেকটা যেটা বলছেন ব্যবসায়ী- জলিল ভাই, যেটা প্রমাণ সাপেক্ষে আসলে, মানে এটা আপনি accusation- শুধু একজনকে চোর বলে দিবেন, একজনকে বলে দিবেন, একজন প্রার্থীকে বলে দিবেন, এটা ভাই, আমি এই যে কোন আপনাকে ধরনের একটা নিউজ এটা কোন দেখাই। ধরনের সংস্কৃতি? এই যে দেখেন, এটা কোন ধরনের ইয়া? প্রত্যেক প্রার্থীর এই যে কার কত কোটি টাকা ঋণ খেলাপি। আসলাম চৌধুরী 1700 কোটি টাকা, খন্দকার আব্দুল মুক্তাদির 840 কোটি টাকা, কাজী রফিকুল ইসলাম 765 কোটি টাকা। এই যে ঋণগুলো, এটা তো আমি প্রমাণ করি নাই, এটা তো আদালত থেকে এবং পুরো ব্যাংক তার স্টেটমেন্ট, বাংলাদেশ ব্যাংক এটা জানে, যে সবাই জানে যে তারা টাকাগুলো দেয় না, মেরে দিছে। এটা তো আমি আপনি প্রমাণ করা, আপনার পক্ষে কি বলবেন? স্পেসিফিক ভাবে বলেন। এই সাধারণ জিনিসটা, ঋণ এক জিনিস, ঋণ খেলাপি এক জিনিস। আমার যদি 5টা ইন্ডাস্ট্রি থাকে, আমার 5টা ইন্ডাস্ট্রিতে আমার লোন থাকতে পারে 1000 কোটি টাকা, এবং আমি যদি না দেই, দাঁড়ান, কথা আচ্ছা, কেড়ে নিয়ে শেষ, দাঁড়ান। আমার আচ্ছা, মনে হয় বলেন, শেষ করুন। আমি যদি, আমার তো রেগুলার পেমেন্ট করতে হয়, জি, যদি আমার পেমেন্টে যদি আমি রেগুলার থাকি, আমি কিন্তু ঋণ খেলাপি না। এবং ব্যাংক টাকাই দেয় ব্যবসা করার জন্য, এবং ব্যাংকগুলোও চলে এই ব্যবসার টাকা দিয়ে, এটাই হচ্ছে নিয়ম। তো কাজেই একজন ব্যবসায়ী ব্যবসা করে, সে ঋণ নিবে, তার ঋণের প্রেক্ষিতে সে ব্যবসা করবে, ব্যবসা করে ব্যাংকে তার টাকা পরিশোধ করবে, সে নিয়ম আছে, নিজস্ব নিয়ম আছে। আর খেলাপি যেটা, খেলাপি হলে সিআইবি রিপোর্ট আসবে যে সে খেলাপি, জি, তাই না? এক্স্যাক্টলি। এটা তো সিম্পল। এই সিআইবি রিপোর্টে খেলাপি হওয়ার পরেও যদি কারো প্রার্থিতা নির্বাচন কমিশন বহাল রেখে দেয়, সেটা যেই হোক, বিএনপির হোক, জামাতেরই হোক, আমি বলবো যে এটা আইনসম্মত হয়নি, এবং এটার বিরুদ্ধে যাওয়ার অধিকার জি, আমার যে কোনো নাগরিকের আছে। জি, যান অবশ্যই। সেখানে। আমার মনে হয় আমরা পরবর্তী টপিকে যাই। আমরা পরিবেশ নিয়ে বলছিলাম না, যে এবং নিরাপত্তাটা তো আসলে একটা এনশোর করা খুবই জরুরি, কারণ কিছুদিন পরে আমাদের নির্বাচন। কিন্তু আমরা জানি যে এই যে চট্টগ্রামের সীতাকুণ্ডের যে জঙ্গল সলিমপুর, এই জায়গায় কিন্তু আজকে গতকালকে হয়েছে অস্ত্র অভিযানে গিয়ে একজন র্যাব সদস্যদের উপরে সেখানকার স্থানীয় যে সন্ত্রাসীরা তারা হামলা করেছেন। ওখানে কিন্তু একজন র্যাব কর্মকর্তা, যার নাম আব্দুল মোতালেব, উনি নিহত হয়েছেন, 3 জন র্যাব কর্মকর্তা আহত হয়েছেন। আমরা যখন এবং এখন পর্যন্ত কিন্তু কেউ গ্রেফতার হয়নি, এটাও একটা। তো আমরা যখন এই নিরাপত্তা নিয়ে কথা বলছি ইলেকশন সামনে, এটা কি নিরাপত্তার বিষয় একটা অশনি সংকেত না? আমাকে বলছেন? জি জি, আমি দুজনের কাছেই বলছি। আপনি যদি না, এই প্রথমে বলেন। বিষয়গুলো তো অবশ্যই কিছুটা উদ্বেগের, এবং আমি ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, মর্মান্তিক যে আমাদের র্যাবের একজন সদস্য নিহত হয়েছে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এইগুলো সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত হাতে দমন করা উচিত, এবং বিএনপি কর্মী হিসাবে আমি মনে করি যে এই ব্যাপারে সকল প্রকার সাহায্য সহযোগিতা করতে বিএনপি আগেও প্রস্তুত ছিল, এখনও প্রস্তুত, ভবিষ্যতেও প্রস্তুত থাকবে। কারণ বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, এবং বিএনপির ক্ষমতায় যাওয়ার ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন যে বিএনপি সবসময় সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু ক্ষমতায় গেছে। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমল থেকে বেগম খালেদা জিয়া, যতগুলো সুষ্ঠু মানে সবকটা নির্বাচনে বিএনপি কিন্তু ক্ষমতায় গেছে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে। তো কাজেই বিএনপি এই ধারাটাকে মানে সুষ্ঠু রাজনীতির ধারা এবং সমাজে সুস্থ পরিবেশ বজায় রাখার ইয়েটাকে বিএনপি সবসময় সমর্থন করে, সহযোগিতা করতে চায়। জি, এবং আমি মনে করি যে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এই সমস্ত সন্ত্রাসীদের
অনতিবিলম্বে কঠোর হস্তে দমন করুক। জি, শান্ত ভাই আপনার কাছে যদি যাই এবং এই একই প্রশ্ন রাখি, এই যে আজকে যদি এই ঘটনাটাই বলি, এরকম আরও ঘটনা ঘটছে কিন্তু প্রতিনিয়ত, এবং এখানে কিন্তু তারা দেখেন এই সন্ত্রাসীরা এই সিচুয়েশনটাকে ডোমিনেট করে র্যাব কর্মকর্তাকে মেরে ফেললো, 3 জনকে আহত করলো। এখানে আসলে সরকারি হস্তক্ষেপ বলি বা প্রয়োজনীয় যে নিরাপত্তা নিশ্চিত করা, এটার ক্ষেত্রে কি আপনার মনে হয় যে অ্যাকিউরেসি আছে, পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা আছে কিনা? এবং আমরা প্রতিনিয়ত মব ভায়োলেন্স নিয়েও কিন্তু নিউজ পাচ্ছি। একেবারে এক বাক্যে বলছি যে না, সরকারের এই সক্ষমতা আমরা দেখতে পাচ্ছি না। নির্বাচনকালীন সময়ে যেই পরিমাণে তৎপরতা, যেই পরিমাণে সক্ষমতা দেখানোর প্রয়োজন, নির্বাচনের 1 মাসও সময় নেই আর, তার মধ্যে যেই পরিমাণ সক্ষমতা প্রয়োজন এটা আমরা দেখতে পাচ্ছি না। আমি খুব পরিষ্কারভাবে বলছি যে কে কোন পক্ষ কার দিকে যাচ্ছে এটা আমি মনে করি না। ওসমান হাদি শহীদ হওয়ার পরেও আমরা দেখেছি সরকার এখন পর্যন্ত একটা রিপোর্ট পর্যন্ত তৈরি করতে পারে নাই। একজন যুব দলের সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগরের হত্যা হওয়ার পরে আমরা দেখছি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারে নাই। এবং ঢাকা শহরের সকল সন্ত্রাসীরা কেরানীগঞ্জে, সাভারে, গাজীপুরে গিয়ে আশ্রয় নেয়, সেখানে 2-4টা অভিযান দেখি নাই। বরঞ্চ সীতাকুণ্ডে অভিযান চলাকালে আমাদের একজন আইনশৃঙ্খলা বাহিনী নিহত হলেন। এটা ভয়ঙ্করভাবে দুঃখজনক। তো এই বিষয়ে সরকারের আরও তৎপরতা না দেখলে, আরও তৎপরতা তৈরি না হলে মানুষ ইলেকশন নিয়েও মানুষের মধ্যে শঙ্কা তৈরি হবে। আমি একটা জায়গায় একটু রেসপন্স করছি, আমার বড় ভাই মানুষ, তিনি বলছেন যে আমাদের বয়সের কারণে আমরা অশান্ত হয়ে যাই। দেখেন, আমাকে বয়সের কারণে শান্ত অশান্তর থেকে বড় কথা হচ্ছে কি, আমার যে যুক্তিটা, সেই যুক্তিটা আসলে যদি ইনভ্যালিড হয় আমাকে কারেকশন করে দেবেন। দেখুন ভাই একটা ফ্যালাসি তৈরি করছেন, সেটা হচ্ছে আমি নাকি বলতে চাচ্ছি যে বিএনপি কাকে নমিনেশন দিবে এটা আমি ঠিক করে দেবো। দেখেন, এনসিপি যদি একজন ডাকাতকে নমিনেশন দেয়, আপনি এটা সমালোচনা করবেন না যে এনসিপির এটা উচিত হয় নাই? এটাই তো রাজনৈতিক সৌন্দর্য। এর মানে কি আপনি আমাকে এনসিপির নমিনেশন ঠিক করে দিচ্ছেন? না, আমরা বলছি যে বিএনপি মনে করেন আইন তাদেরকে আটকানোর চেষ্টা করছে, পারছে কি পারছে না, এটা একটা আলাপ। দ্বিতীয় কথা হচ্ছে যে বিএনপি তাদের এই ধরনের মানুষজনকে, ঋণখেলাপি মানুষজনকে কেন আসলে নমিনেশন দিল, এই বিষয়টা নিয়ে তো আমি একজন মানে সহযোগী বাংলাদেশ, একটু শেষ করি। এনসিপি যদি কোনো ডাকাতকে নমিনেশন দেয়, এটা অবশ্যই সবাই বলবে। আদালতে ওর ডাকাতি প্রমাণিত হলে তো সাজাপ্রাপ্ত হবে। আমি বলছি ভাই, ও তো এমনি আদালতে সাজা পাবে, রাজনৈতিক মহলে সেটা সমালোচিত হবে, সিভিল সোসাইটিকে সমালোচনা করবে, এটাই রাজনীতি। যদি বলেন যে আদালতে প্রমাণ হবে আর কেউ কথা বলতে পারবে না, তাহলে তো হবে না। আমি অবশ্যই কথা বলবো যদি দেখেন। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই আরেকটা মানে ফ্যালাসি তৈরি করেছেন, সেটা হচ্ছে কি, সেটা হলো যে ঋণ খেলাপি এবং ঋণের মধ্যে তিনি আমাকে পার্থক্য বুঝিয়েছেন। এটা সবাই বোঝে। এখানে 300 আসনে অন্তত 400-500 মানুষের কিন্তু ঋণ আছে, প্রত্যেকেই ব্যবসা বাণিজ্য করে। এই 400-500 মানুষকে নিয়ে কিন্তু কথা হচ্ছে না, কথা হচ্ছে স্পেসিফিক 10 জন ব্যক্তিকে নিয়ে, যারা ওই পরিমাণে হাজার হাজার কোটি টাকা নিয়ে তিনি দিচ্ছেন না ব্যাংকে, তখন তো সেগুলো নিয়ে, নাইলে তো আমরা 300-400 ব্যক্তি সবারই তো ঋণ আসতে থাকতে পারে। আমার 10,000 টাকা ঋণ থাকতে পারে, 5 লাখ টাকা ঋণ থাকতে পারে। আমরা কিন্তু খেলাপি থাকলে সে ক্যান্ডিডেট থাকে কিভাবে? আমার তো প্রশ্নটা এটাই এক্স্যাক্টলি, এই যে ভাই প্রশ্নটা করছেন না, হ্যাঁ আমি কিন্তু এক্স্যাক্টলি এই প্রশ্নটাই করছি। খেলাপি থাকার পরেও যখন ক্যান্ডিডেট রাখছে, তখন এটা আইনের প্রতি অবমাননা হচ্ছে। যখন নির্বাচন কমিশন বলছে খেলাপি আছে, প্লিজ ভাই আপনি টাকাটা দিয়ে দিয়েন, আমরা মনে কষ্ট নিয়ে দিলাম, আইনটা মানতে পারলাম না, এটাই তো সমস্যা। কারণ বিএনপি ম্যানিপুলেট করছে। একটা কি শান্ত ভাই, এটার একটা জবাবদিহিতা সরকারের পক্ষ থেকে আসা উচিত। আমরা তো সরকারকেই বলছি, আমি তো বিএনপি কে বলছি না। বিএনপি দেখেন, আমি কিন্তু সরকারকেই সমালোচনা করছি, নির্বাচন কমিশনকেই আমি সমালোচনা করছি। আমি বলছি নির্বাচন কমিশন 10 জন ঋণ খেলাপি বাংলাদেশের টাকা লুটকারী ব্যক্তিকে মনোনয়ন বৈধ দিচ্ছে। ভাইয়ের এটা গায়ে লাগছে, কারণ কি ওই 10 জন ব্যক্তি ভাইয়ের দলের। আমি তো বিএনপির বলছি না যে বিএনপি কেন তার মনোনয়ন বৈধ করছে, আমি তো স্পষ্ট করে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদেরকে বলছি, আমি রিটার্নিং অফিসার আদালতকে বলছি যে তিনি এই 10 জন লুটেরা চোর, বাংলাদেশের টাকা চুরি চোরদেরকে তারা মনোনয়ন বৈধ করছে। এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতার অভাব। এখন এই কথার যদি জবাব বিএনপি দেয়, এই কথার জবাব তো নির্বাচন কমিশনের দেওয়া উচিত। আমি নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনের সাথে আমি অন টু অন বসে আমি এই কথা তাদেরকে লিস্ট ধরে বলে দিয়েছি। তো আমাকে করছেন আপনি না, আপনাকে আমি দর্শককে বলছি, এবং হচ্ছে আমি বিএনপির এই প্রার্থী, এবং এটা করছে নির্বাচন কমিশন। আপনি যারা বলছেন আমি আপনার সাথে কমপ্লিটলি এগ্রি, এটা তো সরকারের ব্যর্থতা। এই ব্যর্থতা নিয়ে আমরা প্রশ্ন তুলছি, এই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছি, এবং আমরা মনে করি এই পুরো প্রশাসন একটা গোষ্ঠীকে খুশি রাখার জন্য তারা মন খারাপ করেন, তারা লুটেরাদেরকে তারা মনোনয়ন দেন, তারা বিদেশি নাগরিকদেরকে তারা মনোনয়ন দেন। এখান থেকে আমাদের এই রাজনৈতিক লড়াইটা চলবে। ভাই যারা বলছে আমি এটাও মানি যে আমরা আদালতে যাবো, আমরা আদালতে যাচ্ছি, আমরা নির্বাচন কমিশন অভিযোগ করছি, আমরা নির্বাচন কমিশন করছি, আমরা মানুষকে এটা বলে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। আমরা এই আদালতের আইনি লড়াই চালাবো, আমরা আমাদের রাজনৈতিক লড়াই চালাবো। আমরা তার কিছু করতে পারবো না, কারণ আমাদের হাতে তো স্টেট পাওয়ার নাই। স্টেট পাওয়ার যারা আছে তারা ওই রকম আদালতকে জিম্মি করে তারা তাদের পক্ষে রায় নিয়ে নেবে, কিন্তু আমরা বাংলাদেশের জনগণকে সচেতন করে আমরা আমাদের রাজনৈতিক লড়াই চালিয়ে যাবো। জি শান্ত ভাই, এটার ইয়েতেও যদি আর একটু বলি আমি,
যে ইলেকশন কমিশনের আপনি যে কথা বলছেন এবং আপনি বলছেন যে যদি পক্ষপাতিত্ব করে থাকে একটি দলের প্রতি এবং সেটা যদি আসলে বিএনপি হয়ে থাকে, আপনি যদি সেটাকে ইন্ডিকেট করেন, এই সরকারটা তো অন্তর্বর্তীকালীন সরকার, তো অন্তর্বর্তীকালীন সরকার তো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে এসছে, সেটার রিপ্রেজেন্টেটিভস তো আপনাদের দলে আছে, তাহলে এখানে একটা পক্ষপাতিত্ব বিএনপির সাইডে কিভাবে যেতে পারে? এবং এর আগেও কিন্তু আমরা শুনেছি বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছিল যে এখানে পক্ষপাতিত্ব হচ্ছে। এই যে একটা সমালোচনা দুই পাশ থেকেই আসছে, তাহলে আসলে মানে যেটা জলিল ভাই বলছিলেন যে তথ্যপাত্য বা এটা কি শুধুই সমালোচনার ক্ষেত্রে সমালোচনা, নাকি এটা আসলে প্রমাণিত কোনো ফ্যাক্ট? বিষয়টা হলো কি, আমরা তো এই প্রশ্ন তুলি নাই। প্রধান উপদেষ্টা তো অনেক বক্তৃতায় বলছে যে তরুণরা দল করেছে, তরুণরা ভোটে দাঁড়িয়েছে, তাদের মধ্যে থেকে অনেকে সংসদে আসবেন। এই প্রশ্ন তোলা হয় না, এটা একেবারেই ভুল কথা। এই প্রশ্ন শতবার তোলা হয়েছে, আমরা তাকে সাধুবাদ জানাই। শান্ত একটু বলি, তারপরে শান্ত ভাই আপনার কথাও শুনুন। একটু বলি। অবশ্যই। তো এরকম বক্তব্য তো আসছে না, অনেকবার আসছে। তো তারপরে আপনার গণভোটের ক্যাম্পেন এগুলো, তো এইগুলো প্রশ্ন তুললে অনেক করা যায়। আমি মনে করি যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য সকলেই যদি আমরা দায়িত্বশীল হই, তাহলে বাংলাদেশটা গণতান্ত্রিক উত্তরণের পথে ধাবিত হতে পারে। আদারওয়াইজ এই জাতি আগামীতে একটা কঠিন সংকটের মধ্যে নিপতিত হবে। জি, শান্ত ভাই আপনাকে প্রশ্নটা দেখেন, আমি কিন্তু খুবই পজিটিভলি নিচ্ছি। যেমন এই যে বললাম না যে ভাই যেমন সমালোচনাটা করলেন, কিংবা ভাই যেমন বললেন না যে এই প্রশ্ন তো আমরা তুলি না, এটা কিন্তু সত্য না। আমি আপনাকে লিখে বলতে পারবো যে আমি অন্তত 10টা মিডিয়াতে বিএনপি নেতার সাথে বলছি, মোস্ট অফ দ্য এই প্রশ্ন তুলছে। কেউ এরকম বলছে এই প্রশ্ন আমরা তুলি নাই বলে তারপর প্রশ্নটা তুলছে, কেউ সরাসরি তুলছে। আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, প্রশ্ন তো আমাকে তুলবেনই। কারণ আপনি যদি আমাকে রাজনৈতিক আর একটা ভিন্ন দল হিসেবে প্রশ্ন না করেন, তাহলে আমি তো আস্তে আস্তে মানে যা হওয়ার তা হয়ে যাব। অফিশিয়ালি প্রশ্ন তুলবেন, অফিশিয়ালি আমারটা তো এখানে আপনি অফিশিয়ালি ধরতেছেন, তাহলে আপনারটা আমি অফিশিয়ালি বিএনপি সব প্রশ্ন ধরতেছি। সো অফিশিয়ালি বিষয় না, আমরা এই প্রশ্ন অফিশিয়ালি তুললে আমি এটাকে সাধুবাদ জানাই। হ্যাঁ, কারণ আপনি আমার কোনো ত্রুটি দেখলে অবশ্যই সমালোচনা করবেন। সমালোচনা করলে আমি আগামীকালকে ঠিক হয়ে যাব, আদারওয়াইজ মানুষ এটাকে দেখবে যে না ঠিক হয় না, তার মাধ্যমে প্রত্যাখ্যান করবে। তো প্রশ্ন তো একটা সমস্যা না। ভাই যেমন বলছে যে আমি যে প্রশ্নই করি, সে মনে করে যেটা তো আমি বিএনপিকে ঠিক করে দেওয়ার জন্য বলছিলাম, আমার কাজ নাই ইত্যাদি ইত্যাদি। আমার কথা হচ্ছে প্রশ্নের এসেন্সে আমরা থাকার চেষ্টা করি। আমার কথাটা হলো যে ভাই আপনি বলছেন আমি একটু বলি, চূড়ান্ত রায় দেওয়ার এখতিয়ার জনগণের, নির্বাচনের মধ্য দিয়ে। হ্যাঁ, জনগণ পর্যন্ত আমরা যাব, জনগণ পর্যন্ত আমরা যাই না। তো আপনি যেটা বললেন সাধুবাদ জানাই যে আপনারা জনগণের কাছে এই সমস্ত বিষয় নিয়ে যাবেন, যান। এই তো যাচ্ছি, দিস ইজ দ্য ওয়ে। আমরা আমাদের কর্মসূচি নিয়ে যাব, নট অনলি ইলেকশন। জনগণ যদি আমাদেরকে প্রত্যাখ্যান করে, জি, কোনো আপত্তি নাই, দ্যাটস ফাইন। কিন্তু গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকবে। আমরা তো কমপ্লিটলি এগ্রিড, এবং জনগণের কাছে যাওয়ার এই এনটিভি আপনিও একটা মাধ্যম। দ্যাটস ওয়াই আমরা এই কথাগুলো ওখানে বলছি। বিষয়টা কি, এই যেভাবে বললেন যে এই মানে দুইটা সমালোচনা আপনি যদি কনসিয়াসলি দেখেন, দুইটা সমালোচনার খুবই সিগনিফিক্যান্ট পার্থক্য আছে। পার্থক্যটা কি, আমি যতগুলো কথা বলছি স্পেসিফিক ইনসিডেন্ট ধরে বলছি যে এই ইনসিডেন্টে আমি সরকারের এই কাজে অসন্তুষ্ট, আমি হাদি হত্যার বিচার পাই নাই, আমি অসন্তুষ্ট, আমি নির্বাচন কমিশন ঋণখেলাপিদেরকে বৈধতা দিচ্ছে, আমি অসন্তুষ্ট, আমি দ্বৈত নাগরিককে বৈধতা দিচ্ছে, আমি অসন্তুষ্ট, আমি আদালত পাড়ায় মব হয়েছে, আদালত রায় দেয় না, আমি অসন্তুষ্ট, আমি আইন শৃঙ্খলা বাহিনীর মানে তৎপরতা আমি অসন্তুষ্ট। আর দেখেন আরেকটা সমালোচনা স্পেসিফিকভাবে দেখেন, সেটা হচ্ছে কি, মানে যদি একটু ডিফারেন্টলি দেখেন, সেটা হচ্ছে এরা তো ছাত্রদেরই মাধ্যমে আসছে, তাহলে এত সমালোচনা কিসের? এটা হচ্ছে যে ছাত্রদের মাধ্যমে আসার পরে মনে করেন জনগণ তো 2008 পর্যন্ত আমরা ধরি যে একটা মোটামুটি সুষ্ঠু ইলেকশন হয়েছিল, অ্যান্ড 8-এ তো হাসিনাকে মানুষ ভোট দিয়ে বানাইছে, কিছু কিছু এমপি তো হাসিনার ভোটে হয়েছে না তখন, অ্যান্ড সে হয়ে যদি স্বৈরাচারী হয়ে যায়, তাহলে কি মানুষ সমালোচনা করবে না? ছাত্রদের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসে যদি মনে করেন এখন পুরো রাষ্ট্র গুলশান অফিসে যায়, তাহলে আমি বলবো না? ছাত্রদের অভ্যুত্থানের পরে পুরো মিডিয়া যদি হচ্ছে একটা পার্টিকুলার দলকে ফোকাস করে, তার প্রশংসায় ব্যস্ত থাকে, একটা মিডিয়ার যদি কভার ফেস হয় একটা দলের আগমন, এটা আমি বলবো না? বলবো। এবং এর মধ্য দিয়ে যদি আরো কোনো ধরনের ফ্যাসিবাদ তৈরি হয়, সেটার জন্য আবার আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্য কার মাধ্যমে আসছে এটা ম্যাটার না। আমরা মনে করি যে আমার পাশের ভাইটাও যদি নষ্ট হয়ে যায়, কিংবা সেও যদি আসলে অন্যায় হয়ে যায়, সে কতদিন নিপীড়িত ছিল, সেই নিপীড়ন তাকে কোনোভাবেই একদিনও জালিম হওয়ার
জাস্টিফাই করে না বা বৈধতা দেয় না। জি, তা শান্ত আমরা ভাই। ওই জালিম হওয়া কিংবা এক ধরনের যে বেআইনি শাসন প্রতিষ্ঠা করা, যেটা আমরা এই নির্বাচন কমিশনে এক ধরনের মহড়া দেখেছি, এইখানে অনেকগুলো আইনজীবীদেরকে দিয়ে এক ধরনের মপ করার চেষ্টা হয়েছে, সামনে ছাত্রদলকে বসিয়ে মপ করার চেষ্টা হয়েছে, কোনো ধরনের ব্যাখ্যা ছাড়া ঋণ খেলাপিদেরকে জাস্ট মন খারাপ করছি এটা বলে সুযোগ দেওয়া হয়েছে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা প্রশ্ন তুলব, তাতে কে আমার মাধ্যমে আসছে আর কে ওই গুলশানে গিয়ে আসছে আর ক্যান্টনমেন্টে গিয়ে আসছে, এটা আমাদের কাছে ম্যাটার করে না। আমাদের কাছে ম্যাটার করে আগামী রাষ্ট্রের গণতন্ত্র। এবং আমরা মনে করি বিএনপি হয়তো এখন একটা আনন্দে আছে, যেমন বিএনপি, আমি জাস্ট এই আলাপটা একটু দেওয়া খুবই প্রয়োজন, সেটা হচ্ছে 2006-এ যখন এরকম ঘটনা ঘটছিল যে বিচারপতির বয়স বৃদ্ধি করে এক ধরনের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ডিলে করা এক ধরনের বিএনপি সরকার করছিল, তখন মনে করছিল এটার মধ্য দিয়ে বিএনপি হয়তো দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারবে। পরে অবশ্য এক ধরনের আবার বিএনপি এখানে ছেড়ে দিয়েছে। কিন্তু বিএনপি যদি এখন আবার মনে করে যে এই ধরনের আইনের ফাঁকফোকর করে এক ধরনের ম্যানিপুলেশন করে এই সিস্টেম করে বিএনপি হয়তো আগামী সরকার ক্ষমতা আসলে দীর্ঘায়িত করবে, ওই 2006-এর পরে যেমন বিএনপির জন্য নিজেদের চাল, যেমন তত্ত্বাবধায়ক সরকারটাও ধ্বংস হয়েছে, তারপর অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে, বিএনপি যদি এখন মনে করে যে না এখন তাদের একটা মাসেল আছে, মানি আছে, সরকারে তাদের একটা কন্ট্রোল আছে, এইটা করে তারা যা ইচ্ছা তাই করবে, যত লুটেরাদেরকে তারা বেশি পারে সংসদে নিয়ে আসবে, এইটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের রাজনীতিতে যদি গণতন্ত্র চর্চা করতে সেটা বিএনপি, এনসিপি, জামাত যারাই করতে চায় তাদের জন্য আবার কাল হয়ে দাঁড়াবে। আমরা মনে করছি বাংলাদেশ একটা পরীক্ষার চেয়ারে বসেছে এখন। সে যদি এই ইলেকশনটা সঠিকভাবে করতে না পারে, এটা যদি একটা পিসফুল ডেমোক্রেটিক ট্রানজিশন না হয়, তাহলে বিএনপি কথা বলে বাংলাদেশ বলছি, দিস ইজ আমি কোট করে বলছি, আমি শব্দ চয়নের বিষয়ে খুবই সচেতন। বাংলাদেশ পরীক্ষার সিটে বসে যদি এই নেক্সট ইলেকশনটা যদি পিসফুলি ডেমোক্রেটিক ট্রানজিশন না করতে পারে, তাহলে আগামীর রাষ্ট্রে যারা গণতন্ত্র চর্চা করছে, যদি ভাই চর্চা করতে চায়, আমি চর্চা করতে চাই, আমাদের প্রত্যেকের জন্য এটা কাল হয়ে দাঁড়াবে। তাতে এনসিপি যদি ক্ষমতায় আসে কিংবা জামাত ক্ষমতায় আসে কিংবা হচ্ছে বিএনপি ক্ষমতায়, যে ক্ষমতা আসলে ম্যাটার না, কিন্তু ডেমোক্রেটিক ট্রানজিশনটা যদি পিসফুল এবং ফেয়ারলি না হয়, তাহলে এই বাংলাদেশের জন্য ভালো হবে। আপনি লিখে রাখেন, হয়তো আমি মরে যাব কোনো একটা এই আন্দোলনে কিংবা রাজপথের গুলিতে, কিন্তু আপনারা এটা মনে রাখবেন যে এই ইলেকশনটা যারা বানচাল করবে তারা আবার সেই ফলাফল ভোগ করবে বিগত দিনের মতো। জলিল ভাই, আবারও আপনাকে আমি বলতে চাই, শান্তর কথা শুনছিলাম যে ফেসিবাদ আবার যাতে ফিরে না আসে, এটা তো অবশ্যই, এটা তো আমরা কেউ চাই না, কারণ আমরা ফেসিবাদ বিরোধী লড়াই একসঙ্গেই করেছি। জি, আজকে এটা যদি কেউ মনে করে যে তারা এককভাবে করেছে, এটা ভুল করবে, তারা এই মনে করাটা ভুল করবে। যেমন শেখ হাসিনা বা আওয়ামী লীগ এক সময় মনে করতো যে মুক্তিযুদ্ধ হচ্ছে তাদের পৈতৃক সম্পত্তি, এটা তার কারো কোনো অধিকার নেই, কিন্তু মুক্তিযুদ্ধ ছিল সার্বজনীন, সমগ্র জাতির অংশগ্রহণে এই মুক্তিযুদ্ধ হয়েছে এবং বাংলাদেশ নামক রাষ্ট্র আমরা একটা পেয়েছি। ঠিক তেমনি 24-এর ফেসিবাদ বিরোধী লড়াই, এটা শুধু 24-এই হয়নি, এর একটা দীর্ঘ ধারাবাহিকতা আছে। আজও ইলিয়াস আলীর সন্তান তার পিতাকে ফিরে পায়নি, ইলিয়াস আলীর স্ত্রী তার স্বামীকে ফিরে পায়নি, চৌধুরী আলমের স্ত্রী তার ইয়েকে ফিরে পায়নি, এরকম দেখছেন আপনারা। এবং আমরা যদি গুম খুনের রেকর্ডটা দেখি, ওটাতে তো বিএনপি নেতাকর্মীরা সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছেন। জি, নিরবচ্ছিন্নভাবে ধারাবাহিকভাবে সংগ্রাম করেছে, এবং বিএনপি তো কোনো গুপ্ত রাজনীতি করে না। অনেকে আজকে বলছেন যে আমরা তখন গুপ্তভাবে ছিলাম, ছাত্রলীগের ভেতরে গুপ্তভাবে ছিলাম, আওয়ামী লীগের ভেতরে গুপ্তভাবে ছিলাম। বিএনপি তো এই সুযোগটা বা বিএনপি ওটা বিশ্বাসই করে না, বিএনপি যা বিশ্বাস করে প্রকাশ্যে বলে। তা আমি যেটা বলতে চাই যে ফেসিবাদ নতুন করে জন্ম নিক, এটা আমরা কেউ চাই না। তো আর বিএনপির ইতিহাসটা, বিএনপিকে নিয়ে এই আশঙ্কার কোনো কারণ নাই। এই কারণেই আমি বলবো যে বিএনপি যতবার রাষ্ট্র, আমি আগেই বলেছি, যতবার রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, একটি অবাধ, নিরপেক্ষ, অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় গেছে। এটাই হচ্ছে বিএনপির ইতিহাস। এবং মানে ডেমোক্রেটিক মানে ক্ষমতা হস্তান্তরের যে মানে প্রক্রিয়া, এটাকে নিরপেক্ষ এবং ইয়ে করার জন্য বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সংবিধানে নিয়ে আসছিল। আজকে আপনি চিন্তা করে দেখেন, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি থাকতো, যদি ফ্যাসিস্ট হাসিনা এটাকে ধ্বংস না করতো, তাহলে কিন্তু ডেমোক্রেটিক যে মানে পাওয়ার ট্রানজিশনের ব্যাপারটা, এটা স্মুথেই থাকতো। এখানে জনগণের যে মালিকানা, রাষ্ট্রের উপর জনগণের যে মালিকানা, এটা চিরস্থায়ী বন্দোবস্তেই থাকতো, জনগণের হাতেই থাকতো। তো কাজেই বিএনপির ইতিহাসটা ফেসিবাদ হওয়ার নয়,
এখানে আমি একটা উদাহরণ দিতে চাই যে 1900, যদিও এটাকে অনেকে আমাদের মানে বলেন যে বিএনপির এটা কলঙ্কিত ইতিহাস, না, 1996 সালের 15ই ফেব্রুয়ারি বিএনপিকে একটা নির্বাচন করতে হয়েছিল। আমি তো তখন ম্যাডামের বিশেষ সহকারী ছিলাম। আমরা কিন্তু পল্টনে লক্ষ লক্ষ লোকের সমাবেশ ওখানে করেছিলাম, করে ম্যাডাম ডিক্লেয়ার দিয়েছিল যে জামাতে ইসলাম এবং আওয়ামী লীগ যেহেতু সংসদ থেকে পদত্যাগ করেছে এবং এই তত্ত্বাবধায়ক সরকার বিলটা পাস করানোর জন্য ওটা 2/3 মেজরিটি লাগে, জি। যে প্রয়োজনীয় সংখ্যক যেহেতু নাই, সেহেতু শুধু সাংবিধানিক শূন্যতা যাতে সৃষ্টি না হয় এজন্য আমরা শর্ট টার্মের জন্য একটা নির্বাচন করব। এবং সেখানে সেই পার্লামেন্ট বসে এই তত্ত্বাবধায়ক সরকারের একটাই এজেন্ডাই, এই তত্ত্বাবধায়ক সরকারের বিলটি পাস করে দিয়ে আমরা আবার একটা নির্বাচনের ব্যবস্থা করব। ম্যাডাম খালেদা জিয়া যে কথা পল্টনের লক্ষ লক্ষ জনতার সামনে বলেছিলেন, জি 15 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে যখন সরকার গঠন করলো, বিএনপি কিন্তু ফ্যাসিস্ট হয়ে থেকে যেতে চায় নাই। ঠিক 15 দিনের জন্য একটা সংসদ হয়েছিল এবং একটাই অধিবেশন হয়েছিল যেখানে আলোচ্যসূচি ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ওইটা পাশ করে দিয়েই ম্যাডাম পদত্যাগ করে নতুন নির্বাচনে 6 জুন আর একটা নতুন নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। কাজে বিএনপির ইতিহাসটাই হচ্ছে বিএনপি সবসময় গণতান্ত্রিক ধারাটাকে দেশের মধ্যে সমুন্নত রাখতে এখানে চায়। যদি আমি আরেকটা আজকের একটা বলি, আপনারা জানেন যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটা হওয়ার কথা ছিল সেটা আজকে স্থগিত হয়েছে, এবং এটার জন্য যে স্থগিত করা হয়েছে যেটার কারণে একটা রিট চলছে এটার এবং এটা যদি বলি যে ছাত্রদল থেকেই এটা আসলে স্থগিত করার দেওয়া হয়েছে, এটার যৌক্তিকতাটা আসলে কোথায়? জলি ভাই, যদি আমাদের 5 মিনিট সময় নির্বাচনটা কি আছে, ছাত্রদল স্থগিত করেছে ওখান থেকেই আসলে যে ওখান থেকে করা হয়েছে তাদের রিটের, তারাই কিন্তু 3 জন ছাত্রদল কি সংগঠনগতভাবে রিট করেছে না কোনো একজন করেছে? ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী কোনো একজন করেছে। হ্যাঁ, মানে এটা কি হতে পারে যে এর আগেও তারা কোর্টে যাওয়ার একের পর এক পরাজিত হয়েছে বিশ্ববিদ্যালয়ে? কোর্টে যাওয়ার অধিকার তো সবারই আছে, তাই না? তো যেহেতু এটা কোর্ট থেকে স্থগিত করছে, হাইকোর্ট থেকে সম্ভবত করেছে, তা আমি মনে করি যে এটা কোর্টের এখতিয়ারের বিষয়, আমি এই ব্যাপারে কথা বলতে চাই না। আমি মনে করি যে এটাকে যারা মানে এটাকে যারা বিরোধিতা করছেন এই রায়টাকে, তাদের আরো উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে এবং আমি আশা করি তারা যাবে সেখানে। এটা যদি বলেন, সময় খুবই কম আছে। হ্যাঁ, আমি একবারে টু দা পয়েন্টে বলছি। প্রথম কথা হচ্ছে, এটা অবশ্যই ছাত্রদল অফিসিয়ালি সংগঠন হিসাবে এই নির্বাচনে বিরোধিতা করেছে। আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের ব্যানারে যে প্রোগ্রাম, সেখানে এইটার বাতিলের একটা দাবি ছিল। ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী এটা হচ্ছে তিনি রিট করেছেন। আমি কারেকশন করি, ছাত্রদলের শাহজালাল বিশ্ববিদ্যালয় নিয়ে নয়, ছাত্রদলের সেই ডেমনস্ট্রেশনটা ছিল নির্বাচন কমিশন থেকে অফিসিয়ালি বলা হয়েছিল যে এই জাতীয় নির্বাচনের আগে কোনো রকম নির্বাচন করা যাবে না। আচ্ছা, আমি পরক্ষণেই পরে আবার কোন অদৃশ্য মানে শক্তির মানে ইন্ধনে অথবা নির্বাচন কমিশন আবার সেই জায়গা থেকে শিফট করে আসে। আচ্ছা ভাই, আমার সময়টা শেষ হয়ে যাচ্ছে ভাই। এখানে ছাত্রদলের পয়েন্টটা হলো নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে। এক্স্যাক্টলি আসছি ভাই, সেটা হচ্ছে যে ওইটাই, যে প্রথম যে নির্দেশনাটা সেটা কোনো অদৃশ্য শক্তিতে হয় না, সেটা নির্বাচন কমিশন স্বাধীনভাবে নিয়েছে, কারণ সেটা ছাত্রদলের পক্ষে গিয়েছে ইলেকশনগুলো না করার বিষয়। যখন আবার সেটা বিভিন্ন ধরনের আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমি ভাই একটু আমাকে বলতে দেন, কোনটা কোনটা চাই আমি একবার ধরে নাম ধরে বলছি, কোনটা চাই এবং তার কি কি আলাপ, তাদের আগে কর্মকাণ্ড কি কি ছিল এই ইলেকশনগুলোর আগে। প্রথম কথা হচ্ছে, এটা ছাত্রদল অফিসিয়ালি এই নির্বাচনে বিরোধিতা করেছে, নাম্বার 1, এবং বিরোধিতা করেছে পরিষ্কারভাবে। আমি মনে করি এটা তারা তাদের পূর্ববর্তী 4টা ইলেকশনের রেজাল্টের অ্যাসেসমেন্ট করে তারা এটা বিরোধিতা করেছে। দেখেন, ঢাকা ইউনিভার্সিটি ইলেকশনের আগে ছাত্রদল অনেক ধরনের কাহিনী করেছে এবং সেখানেও অনেক ধরনের আন্দোলন, মানববন্ধন করেছে নির্বাচন পিছানোর জন্য। সাধারণ ছাত্র এবং অন্যান্য রাজনৈতিক ছাত্রদের চাপের কারণে পিছাইতে পারে নাই। জাহাঙ্গীরনগর ইলেকশনের আগে সেখানেও ছাত্রদল ইলেকশনের পরেও ইলেকশন ম্যানিপুলেটিং হয়েছে, নানা ধরনের অভিযোগ দিয়ে ইলেকশনকে তারা বয়কট করেছে, পারে না সেখানেও। জগন্নাথও সেম কাহিনী, রাজশাহীতেও সেম কাহিনী। প্রত্যেকটা ইলেকশন আগে তারা এক ধরনের ইলেকশন পিছানোর চেষ্টা করেছে এবং ফাইনালি 4টা ইলেকশনেই কোনো ধরনের গুরুত্বপূর্ণ জায়গায়
ছাত্র দলের একজন সিঙ্গেল ব্যক্তিকেও যেহেতু কেউ ভোট দেয়া নির্বাচিত করে নাই, জনগণের এবং সাধারণ শিক্ষার্থীদের যে রায়, সেই রায় যেহেতু পুরো 4টা ইলেকশনে একটা মাত্র প্রতিনিধিও কেন্দ্রীয় সংসদে তারা মানে করতে পারে নাই, জিততে পারে নাই, তখন তারা বুঝছে যে যত ইলেকশন হবে তাদের তো মানুষকে মাপা হয়ে গেছে। কারণ জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী, শাহজালালের শিক্ষার্থীদের যোজন যোজন দূরত্বের মানসিকতা বহন করে তা তো না, এবং ওখানে তাদের বিরুদ্ধে যে তাদের মতামত এগুলো সব পরিষ্কার দেখা যায়। সে জায়গায় থেকে তারা চেয়েছে যে জাতীয় ইলেকশনের আগে তারা আরেকটা পরাজয়ের লিস্ট তারা যুক্ত করতে চায় নাই, এবং সেই কারণে তারা দীর্ঘদিন নির্বাচন কমিশনের সামনে তারা মফ করেছেন। তারা আদালতকে ব্যবহার করে, যেমন তিনি বলছেন যে আদালতের বিষয়টা আমরা কথা বলবো না, আদালতের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে, কিন্তু যৌক্তিক পর্যালোচনা করার দায়িত্ব আমাদের আছে। সে জায়গা থেকে আমরা মনে করি যে হাসিনা ওরকম অনেক কিছু, ইভেন তত্ত্বাবধায়ক সরকারের রায়ও আদালতের মধ্যে দিয়ে বাতিল করে বলেছেন যে আদালতের বিষয়। এবং তখন আমরা অনেক আওয়ামী লীগের নেতাদেরকে দেখেছি বলতে, যেটা তো আদালত করছে, আদালতে যান আপনারা, আদালত থেকে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে নিয়ে আসেন। আদালতকে ম্যানিপুলেট করে যে রায় দেওয়া যায় এটা তো বাংলাদেশের ইতিহাসে আছে। সেই ঘটনাটাও ঘটছে এই ছাত্র দলের যে দাবির প্রেক্ষিতে আদালতকে ম্যানিপুলেট করে যে সাকসু নির্বাচন, রাজশাহী ইউনিভার্সিটির নির্বাচন যে বন্ধ, শাহজালালের নির্বাচন যে বন্ধ করা হয়েছে সেটা ঘটেছে, এবং এই আজকের ইয়েটাও বাতিল করা হয়েছে। আমি এটা আবার বলছি, কুমিল্লা 4-এর প্রার্থীর যে মনোনয়নের রায় যাচ্ছে সেটাও বাতিল করা হয়েছে। আদালতকে ব্যবহার করার প্রবণতা নির্বাচনের আগ থেকেই যদি একটা বড় দল তার সাংগঠনিক শক্তি সক্ষমতা দিয়ে, এবং আদালতের মধ্যে যেহেতু আওয়ামী লীগ চলে যাওয়ার পর এক ধরনের রিপ্লেসমেন্ট হয়েছে, সেগুলো ব্যবহার করে যদি এখনই তারা এই ধরনের ইলেকশন ব্যবহার করে, আমরা দেখেছি 91-এর মধ্য দিয়ে বাংলাদেশে কিন্তু বিএনপি সুষ্ঠুভাবে ক্ষমতা এসেছে 91-এ, কিন্তু আমরা 91-এর পর আগে অনেকগুলো ইলেকশনে ছাত্রদল জিতেছিল, কিন্তু 91-এর পরে কিন্তু বাংলাদেশে আর ছাত্র সংসদ ইলেকশন হয় নাই। আমরা আশঙ্কা করছি আগামীতে যদি কোনোভাবে বাংলাদেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসে, তারা একটা ছাত্র সংসদ ইলেকশন দেবে বলে আমরা বিশ্বাস করতে পারছি না। আমরা মনে করছি প্রত্যেকটা ইলেকশন তারা বানচাল করবে। একেবারে শেষ পর্যায়ে আমরা 91-এর মতো। উনি তো সবগুলো অনুমান ভিত্তিক, 91-এর কথা বলেন, অনুমান ভিত্তিক কিনা? এবং কি অনুমান ভিত্তিক কথা বলতেছেন, বলেন না ভাই, 91-এর পরেরটা বলেন। আশঙ্কা ওনার মধ্যে থাকতেই পারে, জি আশঙ্কা ওনার মধ্যে থাকতেই পারে, আমার মধ্যেও থাকতে পারে আশঙ্কা। তো লেটস গো, ইলেকশনে যাই, বলছেন ইলেকশনে যাই, ওখানে ইলেকশনে গিয়ে বোঝা যাই। যাবে। ইলেকশন গিয়ে তো দেখছি 4টায় আপনারা হারছেন এবং 91-এর পরে দেন নাই, এগুলো অনুমান না তো, এটা ডেটা। আপনি এই ইয়াগুলাই নিয়ে যান জনগণের কাছে, জনগণের সামনে যান। জাতীয় নির্বাচন হবে 12 ইয়াতে হবে, যান এই ইয়েগুলো নিয়ে। জনগণ যদি আপনাকে ম্যান্ডেট দেয়, ভাই ওইটা বলেন না, 91-এর পরে আপনারা ইলেকশন দিলেন না কেন ছাত্র সংসদ? একটা রিপ্লাই খুব সিম্পলি বলেন আমাকে, একটা ইলেকশনও দেন না 91-এর পরে কেন? আমরা দেওয়ার কে ইলেকশন? আপনারা তো তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল। সরকার দেওয়ার কে ইলেকশন? ওমা, সরকারের অনুমতি ছিল ইলেকশন? বিশ্ববিদ্যালয় ইলেকশন এটা আপনাকে কে বলেছে? ভিসির কে নিয়োগ দেয় বাংলাদেশে? ভাই এখন আমাদেরকে এসে বুঝাচ্ছে যে বাংলাদেশের সরকারের বিশ্ববিদ্যালয় সেটা স্বতন্ত্র 1973-এর অধ্যাদেশ অনুযায়ী 3-4টা বিশ্ববিদ্যালয় স্বাধীন। শুনেন, বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 4টা বিশ্ববিদ্যালয় স্বাধীন। হ্যাঁ, তাই না? আই নো ভেরি ওয়েল। হ্যাঁ। কিন্তু 4টা বিশ্ববিদ্যালয়ের ভিসি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সরকার দল দেয়। এটা যদি আপনি বলেন যেটা আপনি জানেন না, কিন্তু বেগম জিয়ার আপনি বিশেষ সহকারী ছিলেন। তাহলে কি এই কথা বলবো আজকে আপনার কথার প্রেক্ষিতে যে এই যদি বলেন, কিন্তু আগে উত্তরটা দিয়ে না যে 91 পরে বিএনপি সরকারের সময় একটা ইলেকশনও কেন হলো না ছাত্র সংসদের, বলেন। যাতে এই সিম্পল উত্তরটা দেন। বিশ্ববিদ্যালয় তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট আছে, সিনেট আছে, তারা সিদ্ধান্ত নেয়। কিন্তু কিন্তু জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ সভা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল, রেকর্ড আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ছিল জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ভিসি, কিন্তু বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত। আমাদের এখন এবং আলোচনাটা আসলে ভাই শেষ আমাকে করতে হচ্ছে। 2026 এসে বুঝাচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ভিসিদের উপরে এবং জাতীয় ছাত্র সংসদ দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের কোনো প্রভাব থাকে না, এবং এইটা জনগণ বিশ্বাস করবে। দ্যাটস দ্য রিয়েলিটি। আচ্ছা, আপনি যেটা বলতেছেন যে ছাত্রদল হারার ভয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সিনক্রিয়েট করছে, অমুকখানে এই সিনক্রিয়েট করছে, যদি তাই হয়ে থাকে তাহলে ছাত্রদলের কথা মতো নির্বাচন বন্ধ হলো না কেন? তাহলে কি এখন যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনে আছেন তারা কি কোনো আমাদের আসলে সময় শেষ। জলিল ভাই, আমার এই তর্ক নিয়ে হয়তো আমরা আরেকদিন বসতে পারি। আনফরচুনেটলি আমাদের সময়, জি অবশ্যই গণতন্ত্রের চর্চা হোক, আমরা সেটা এক্সপেক্ট করি, এবং আমরা এটাও এক্সপেক্ট করি যে আপনি যেটা বলছিলেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, আমরা সামনে নির্বাচন, সেই আশাটা রেখে আজকে আমরা শেষ করছি। জলিল ভাই এবং শান্ত ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও ধন্যবাদ। দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আরেকটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন।